আর থাকবো না এখানে নিশু, আমরা একদমই এখান থেকে চলে যাবো। আর কে তোরা প্লিজ শান্ত হও, আর না বুঝে বকা দেবো না বাবু। লক্ষ্মী আমার প্লিজ নিশু একটু রিল্যাক্স হও। কথাগুলো বলেই আহিল নিশির হাত দুটো ধরে শান্ত করার চেষ্টা করলো। যেভাবে ছটফট করছে আহিল, কিছুতেই কাছে ঘেঁষতে পারছে না, আর না পারছে নিশিকে থামাতে। এবার তাই জোর করেই নিশিকে বুকে নিয়ে জড়িয়ে ধরলো। কিন্তু একই, হাত দুটো তো বেশ ঠান্ডা হয়ে আছে, পাটাও কেমন গরম হয়ে আছে। নিশিকে বুকে নিয়েই আহিল পায়ের পাতায় হাত দিল। পা দুটো এমন বরফের মতন ঠান্ডা হয়ে আছে কেন? কতক্ষণ ধরে ফ্লোরে বসে আছে ও। এমনিতেই সিজন চেঞ্জ হচ্ছে, তার উপর টাইলস করা ফ্লোর। আর কিছু ভাবলো না আহিল, নিশিকে জোর করে বুকের সাথে চেপে ধরেই দাঁড় করালো সে। অনেকক্ষণ ফ্লোরে ঠান্ডায় বসে থাকার কারণে কোমর থেকে পা অব্দি একেবারে অসাড় হয়ে আছে নিশির। নিজের কাছেই নিজেকে ভারী লাগছে। প্যারালাইজড রোগীদেরও কি এমন করে ফিল হয় নাকি? নিশি যে স্কুলে পড়তো, সেই স্কুলের এক ম্যাম ক্লাসের মধ্যে হঠাৎ করে চোখ উল্টে মুখে ফেনা উঠে শর্টফট করতে করতে সেন্সলেস হয়ে যায়। পরে ম্যামকে হসপিটালাইজড করার পর জানা যায় ওনার মাইলিং স্ট্রোক করেছে, আর ওনার বাঁদিকের হাত পা সম্পূর্ণ প্যারালাইজড। সেদিন স্কুলে যাওয়া হয়নি নিশির। পরের দিন স্কুলে যাবার পর ক্লাসরুমের ফ্রেন্ডদের কাছ থেকে শুনতে পায় সে, আর সেই দিনই স্কুল থেকে তার ম্যামের সঙ্গে দেখা করতে নিয়ে যাওয়া হয়। তারও কি এখন ম্যামের মতন কিছু একটা হয়েছে নাকি? পায়ে একদমই বল পাচ্ছে না নিশি। আহিল তাকে নিয়ে দাঁড়াবার সাথে সাথে হাঁটু ভেঙে নিচে বসে পড়ার মতন অবস্থা হয়েছিল প্রায়। বুকে নিয়ে দাঁড়ানোর কারণে আহিল নিশিকে সামলে নিয়েছে। নিশি তার সম্পূর্ণ ভর আহিলের উপর দিয়ে ছাড়া ছাড়া ভাবে দাঁড়িয়ে আছে। ছেড়ে দিলে একদম মাটিতে মুখ থুবড়ে পড়ে যাবে সে। আহিল ব্যাপারখানা বুঝতে পেরে নিশিকে দুহাতে আঁকড়ে ধরে বিছানা পর্যন্ত হাঁটিয়ে নিয়ে গেল হাত পায়ে টান ধরার জন্য। আহিল যেভাবে চেপে ধরেছে, নিশি ছটফটানি করবে তো দূরে থাক, একটু নড়তেও পারছে না। সে তার দুহাত দিয়ে আহিলের বুকে সামান্য ধাক্কা দিয়েও এক চুল সরাতে পারেনি। রাগে ক্ষোভে তার এখন আহিলের মাথার চুল টেনে ছিঁড়তে ইচ্ছা করছে। ছাড়ুন, ছাড়ুন বলছি। আপনি আমাকে কেন ধরেছেন? আহিল নিশিকে বেডের সাইডে বসিয়ে দিয়ে, ছেড়ে দিলে তো পড়ে যাবে রে বাবা, আর কান্না না প্লিজ। কাঁদতে কাঁদতে কি হলো হয়েছে, এবার তো চুপ করো। নিশি আহিলকে ধাক্কা দিয়ে বেড ছেড়ে উঠতে চাইলে আহিল নিশিকে বাঁ হাত দিয়ে পেটে ধরে আটকে ফেলে। তারপর নিজের উপর দিয়ে টেনে নিয়ে একদম বেডের মাঝখানে বসিয়ে দেয়। জোরে জোরে শ্বাস টেনে নিতে নিতে এখন ক্লান্ত হয়ে পড়েছে সে। হেঁচকি আর নিঃশ্বাস কোনোটাই স্বাভাবিকভাবে করতে পারছে না। নিশির পাশে বসার সাথে সাথেই নিশি আহিলের বুকে পিঠ ঠেকিয়ে সব ভর ছেড়ে দিল। দুধটা শেষ করে নাও, দেখবে ভালো লাগবে। ছটফটানি থামিয়ে একদম নিস্তেজ হয়ে পড়েছে সে। হেঁচকির জন্য দুধটাও খেতে পারছে না। দুধ নাকে উঠে একাকার অবস্থা। কিছু সময় আগেও আহিলকে একদমই কাছে ঘেঁষতে দিচ্ছিল না সে, কিন্তু এখন কি সুন্দর গুটিসুটি মেরে তার বুকের উপর পিঠ ঠেকিয়ে ঘুমোচ্ছে। আনমনে দীর্ঘ নিঃশ্বাসের সাথে ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল আহিলের। নিশিকে বালিশে শুইয়ে দিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়াতে আহিল খেয়াল করলো তার বুকের দিকটা বেশ ঠান্ডা লাগছে। জামার উপর হাত দিতেই বুঝতে পারলো সামনের দিকের প্রায় পুরোটাই ভেজা। কিন্তু কিভাবে কি হলো আহিল কিছুই মেলাতে পারছে না। সে তো নিশিকে আলতো করে বসিয়ে পিঠে হাত দিতে আহিল দেখলো পিঠের দিকে জামাটা একদম ভিজে চুপচুপে হয়ে গেছে। মাথার চুলগুলো ভেজাটে, তার মানে সকালে গোছলের পর ভালো করে চুল না মুছেই। আর তার চেয়ে বড় কথা হলো কাল সারা রাত জ্বরে ভুগেও শিক্ষা হয়নি এরপরও আবার গোসল করতে গিয়েছে। রাগে হাতের মুঠো শক্ত করে ধরে রেখেছে আহিল। হাতের সবগুলো রক চামড়া ছেড়ে বেরিয়ে পড়বে করছে। নিশির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে। বারবার দৃষ্টি ঝাপসা হয়ে আসছে তার। এই মেয়ে কেন অবুঝ, কেন একটুও বুঝে না সে? চলন বলন সবকিছুতেই ছেলে মানুষই। উফ, একটু বরফ হলে কি হয় নিশু? একটা দীর্ঘশ্বাস ফেলে বেড থেকে উঠে পড়ল আহিল। দ্রুত চেঞ্জ না করলে আবারও ঠান্ডা বসে যাবে বুকে। কাবার থেকে একটা হোয়াইট অ্যানিমেশন প্রিন্টেড গেঞ্জি নিয়ে নিশিকে চেঞ্জ করিয়ে দিল আহিল।
বারান্দার রেলিং থেকে টাওয়াল এনে বাথরুম থেকে ভিজিয়ে যত্ন করে নিশির মুখটা মুছিয়ে দিল। লেপ্টে থাকা ভ্রু ভেজা চোখের পাপড়ি হঠাৎ হঠাৎ তোলা আর হেঁচকি আর গাঢ় নিঃশ্বাসের সাথে কেঁপে কেঁপে ওঠা। ঠোঁট দুটো আহিলকে প্রতি মুহূর্তে আকুল ভাবে মন্ত্রমুগ্ধ করেছে। আহিল নিশির কপালের সাথে কপাল ঠেকিয়ে জড়িয়ে ধরে রইল কিছুক্ষণ। বেশি সময় আর পারল না। ঘুমের মধ্যে গায়ে হাত দেওয়াটা একদমই পছন্দ করে না এই মেয়ে। আহিল কিছুটা সরে এসে আবারও নিশির মুখের উপর ঝুঁকল। দুহাতে বৃদ্ধাঙ্গুলি দিয়ে কপাল ছুঁয়ে জ্বরে তপ্ত হওয়া ঠোঁটটিকে নিজের পাওনা বুঝিয়ে দিয়ে ব্যস্ত হয়ে পড়ল আহিল। নিশির পাশে কখন যে আবারও ঘুমিয়ে পড়েছিল আহিল তা আর সে বলতে পারবে না। নিশিও কেমন যেন বিড়ালের মতো কম্বলের ভিতর থেকেই আহিলের সাথে লেপ্টে আছে। বাচ্চাদের মতো আহিলের টি শার্টের বুক পকেটের দিকটা খামচে ধরে আছে বা হাত দিয়ে। আহিলের ঘুমটা কেটে গেছে। নিশি যে হাত দিয়ে টি শার্ট খামচে ধরেছিল সে হাত দিয়েই টি শার্ট খামচে ধরে শার্ট টানছে। হঠাৎ করে ঘুমটা ভেঙে পাশ ফিরে তাকাতেই আহিল কিছু একটা ঠাউর করতে পারছে না, বা আহিলের দিকে থাকার কথা। কিভাবে শুয়েছে এটা? আহিল হালকা উঠে বসতেই পুরো ব্যাপারটা ঠাউর হলো তার। ও ম্যাডাম, তাহলে দুহাত দুদিকে ছড়িয়ে উপর হয়ে ঘুমাচ্ছে। আমিও তো বলি। বাকি কথা শেষ করার আগেই আবার টান পড়ল টি শার্টে। নিশি গুঙিয়ে কি যেন বলছে। আহিল বুঝতে পারছে না কি বলতে চাইছে সে। আহিল অর্ধেক উঠে বসে নিশির হাতটা ছাড়িয়ে এক পাশ করে শুইয়ে দিল। তারপর কপালে আর গলায় হাত দিয়ে টেম্পারেচার দেখে নিল। আগের থেকে গা বেশ অনেকটাই গরম আছে। জলপট্টি দিতে হবে কিনা বুঝতে পারছে না। এমনিতেই নিশি জলপট্টি নিয়ে ঝামেলা করে, দিতে দেয় না। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো দুপুরের খাবার সময়ও হয়ে গেছে। এদিকে নিশি ছটফট করছে আর চোখ বন্ধ করেই ঘুমোচ্ছে। কি হয়েছে? কি করবো? কাঁদছো কেন? বাবা, পা ব্যথা করছে, উফ ছিঁড়ে যাচ্ছে বাবা। বেশ হয়েছে, ফ্লোরে বসে কাঁদতে গিয়ে বলেছে বেড কি দোষ করেছিল। এখন বলছে পা ব্যথা, একটু পর বলবে কোমর ব্যথা। কোমর ব্যথা করছে বাবা গো, আমার পা কোমর ছিঁড়ে যাচ্ছে। আর আর কি কিছু বাকি আছে? কিছু বলা যাবে না ওনাকে। সাগর নদী নিয়ে বসে যাবে, কাজকর্ম করবে সব উল্টো পাল্টা, কিছু বলাও যাবে না। আমার পা কোমর আল্লাহ। আহিল কিছু সময় চুপ করে বসে থেকে কম্বল সহ নিশির পা কোলের উপর তুলে টিপ দিতে শুরু করলো। কিন্তু এই মেয়ের ছটফটানি ছটাক খানেকও কমলো না। কিভাবে কমবে? হাড়ের ভিতর চিলিক দিয়ে ব্যথা কি আর মাংস পেশি টিপে কমবে? ব্যথা টিকতে না পেরে নিশির শোয়া থেকে উঠে বসলো, কিন্তু চোখ খুলল না। কি হলো? ব্যথা কমেনি? কমে যাবে বাচ্চাটা। বলে নিশির মুখের উপর চলে আসে চুলগুলো কানের পিঠে গুজে দিল। খাবার খেয়ে মেডিসিন নিয়ে দেখবে একদম ঠিক হয়ে গেছে। নিশি এবার চোখ খুলে তাকালো। সামনে তাকাতেই দেখলো আহিল বসে আছে আর নিশি কম্বলের স্তবে দলা পাকিয়ে আছে। একটা দীর্ঘশ্বাস ফেলে আবার তাকালো আহিলের দিকে। তাকে বেশ চিন্তিত দেখাচ্ছে। কি নিয়ে চিন্তা করছে সে? নিশি আর সে ব্যাপারে মাথা ঘামালো না। সে আলতো করে আহিলের হাত দুটো টেনে নিয়ে নিজের গালের দুপাশে রাখলো। দেখি আপনার গায়ে কতটুকু শক্তি, একটু ভালো করে চেপে ধরুন তো, সুন্দর করে গলাটা চেপে মেরে ফেলুন তো। আহিল নিশির গলাটা হালকা করে চেপে ধরে দুহাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে কিছুক্ষণ স্লাইড করতে করতে একদম নিশির সামনে চলে এলো। তারপর কণ্ঠিতে চুমু খেয়ে একে একে কণ্ঠি বরাবর থুতনির ঠোঁট আর নাকের মধ্যমাতে আর সবশেষে কপালে আলতো করে ছুঁয়ে দিল আহিল। নিশির চোখ কোটর থেকে বের হওয়ার উপক্রম। কি হলো এটা? এই ছেলে সবসময় এরকমই করে। আহিল ঘোর কাটিয়ে নিশির দিকে একটা দুষ্টু হাসি ছুড়ে দিল। এমন ভাবে মারতে তো আমি সবসময় প্রস্তুত নিশিমণি। নিশি ভ্যাপলার মতন তাকিয়ে রইল আহিলের দিকে। এই ছেলের মনে কি চলে তা নিশির বোধ শক্তির সপ্তম আকাশের উপর দিয়ে যায়। কই ভাবলো একটু ইমোশনালি কট করবে, তা না, এই ছেলে সব ভেস্তে দিল। আর নিশি বা কিভাবে ভুলে গেল? এটা তো আর কোনো সাধারণ মানব নয়, এটা তো এলিয়েন প্ল্যানেট থেকে আগত এলিয়েন আহিল মাহমুদ, যার দ্বারা সবকিছু পসিবল হয়। কি হলো নিশু, আবার কি ভাবছো? ফ্রেশ হয়ে দুপুরে খাবার খেয়ে মেডিসিন নিতে হবে তো, নইলে তো ব্যথা কমবে না।
ব্যথা। হ্যাঁ, তো তার পায়ে অসহ্য ব্যথা কই গেল? আর কমছে না তো। কিন্তু এভাবে ফুট করে ব্যথা গায়েব হলো কিভাবে? আহিল নিশির গা থেকে কম্বল সরিয়ে নিশিকে উঠাতে গেলে। আমি একাই পারবো। জ্বর আছে তো গায়ে, তাল সামলাতে পারবা না পরে। বাকি কথা শেষ করার আগেই তাল বেতাল সব সামলে নিব। আপনি আমার সাথে আসবেন না। নিশু, আমি কি আপনার সামনে ড্রেস চেঞ্জ করবো নাকি? তাতে কি হয়েছে? আর আমি যে একটু আগে জামাও চেঞ্জ করিয়ে দিলাম তখন। সেটা তো আপনি চোখ বন্ধ করে করেছেন। কি? চোখ বন্ধ করে? চোখ বন্ধ হয়ে কি ড্রেস চেঞ্জ করা যায় নাকি? আর আমি তো তোমার জামা বদলে গা মুছে দিয়ে টি শার্টটা পরিয়ে দিলাম। আর এত কাজ কি চোখ বন্ধ করে করা যায় নাকি? আমি ভেবলি কিভাবে ভুলে গেলাম এটা কোনো গল্প না। আর এই এলিয়েনটা কোনো গল্পের নায়ক না। এটা তো পা থেকে মাথা পর্যন্ত আপাত মস্তক একটা বজ্জাত অসভ্য এলিয়েন। কথাগুলো ভেবেই নিশি কাভার থেকে একটা ব্ল্যাক 3/4 লেগিংস নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। আহিল বেডে বসে কিছুক্ষণ হেসে ওয়াশরুমের দিকে এগুলো। খবরদার নিশু, পানি কিন্তু একদম বেশি ঘাটবে না, নইলে কিন্তু কপালে খারাপই আছে বলে দিলাম কিন্তু। নিশি ঠিক তখনই দরজা খুলে বের হয়ে এলো। আহিল আর কোনো কথা না বাড়িয়ে নিশিকে নিয়ে খাবারের টেবিলের উদ্দেশ্যে হাঁটা ধরলো। মাছ ভাজা, আলু ভাজা, ছোট মাছ আর পেঁয়াজ ধনেপাতা দিয়ে ভুনা, বড় মাছের ঝোল, মুরগির মাংস ভুনা, ডাল আর টেবিলে এত এত খাবারের আয়োজন দেখে বেশ অবাক হলো আহিল। এত অল্প সময়ে এত কিছু রান্না কিভাবে করলো আসমানি খালা? বুদ্ধি করে হটপটে ভাত রেখে গেছে আসমানি, যাতে করে তাদের ঠান্ডা ভাত খেতে না হয়। আসমানির কাজের প্রতি এত বিনয়ী মনোভাব দেখে খুব খুশি হলো আহিল। আমি কিন্তু খাবার সার্ভ করতে পারি না। পারতেও হবে না। আমি নিশির মাথার এক পাশে চুমু দিয়ে বললাম। আহিল নিশিকে সার্ভ করে নিজেও বসে পড়ল। আসমানির রান্নার কোনো জবাব নেই। নিঃসন্দেহে সে একজন ভালো রাঁধুনি। দেশে থাকাকালীন যতবার এখানে বেড়াতে এসেছে ততবারই আসমানি রান্নাঘর সামলিয়েছে। আহিল আর 5 না ভেবে খাওয়ায় মনোযোগ দিল। নিশি বাহাত টেবিলের উপর রেখে তাতে কপাল ঠেকিয়ে খাচ্ছে। চারকোনা টেবিলের বরাবর চেয়ারে বসেছে আহিল, আর তার বাদিকের চেয়ারে বসেছে নিশি। মাথা এলিয়ে খুব জিরিয়ে জিরিয়ে খাচ্ছে সে। জিন বেদনি দাওয়া দিয়েছে নাকি? পাশের প্লেটে খাবার তুলে দিচ্ছ কাকে? নিশি পাশ ফিরে আহিলের দিকে তাকালো চোখ সরু করে। আহিল যে তাকে সরাসরি খোঁচা দিয়েছে ইচ্ছাকৃতভাবে তা নিশি বেশ ভালো করেই টের পাচ্ছে। এত খাবার আমার একার খাওয়া সম্ভব না, তাই তুলে রেখেছি। না হলে তো নষ্ট করলে আবার আমাকে খোঁটা দিতে বাকি রাখবেন না। খাবার নষ্ট করা কি খুব ভালো কাজ নিশু? আমি তোমাকে খোঁটা দিয়েছি সে কথা কেন মনে হলো তোমার? আমি জাস্ট তোমাকে বোঝাতে চেয়েছিলাম। আচ্ছা সেসব কথা বাদ, সাদা ভাত খাচ্ছ কেন? আর সব খাবার প্লেটে তুলে রেখেছো কেন? মাছের গন্ধ ভালো লাগছে না। তাহলে চিকেন কারিটা নাও, বেশ ভালো হয়েছে। এই যে আমি খাচ্ছি। নিশি আহিলের প্লেটের দিকে এক পলক তাকালো। প্লেটের মাংস মাখানো ভাত দেখে নিশির খুব ইচ্ছে করছিল খেতে। পর মুহূর্তে আবার আহিলের দিকে তাকালো। আহিল এতক্ষণ নিশির দিকেই তাকিয়েছিল। না, খাবো না। বলে নিজের প্লেট থেকে কয়েকটা সাদা ভাত তুলে মুখে নিয়ে চিবোতে শুরু করে দিল। আমি ডান, আর খেতে পারবো না। বলেই নিশি প্লেট ঠেলে উঠে পড়ল। আহিল কিছু না বলে নিজের খাবার শেষ করলো। সবকিছু গুছিয়ে এগিয়ে গেল ড্রয়িং রুমের দিকে। নিশি ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখছে। আহিল গিয়ে পাশে বসলো। খেলে না কেন ভালো করে? তুমি কিন্তু আমার কথা একটু শুনছো না নিশু। বিকজ নিশি একটা ফাজিল মেয়ে, আর ফাজিল মেয়েরা কারোর কথা শুনে না। আহিল আর কথা বাড়ালো না, কারণ এখন কথা বাড়ালেই নিশির উল্টাপাল্টা কথা শুনে আবার মেজাজ বিগড়ে যাবে। কিছুটা হাত ছেড়ে আহিল সোফা থেকে উঠে পড়ল। নিশি খুব মনোযোগ সহকারে একটা হিস্ট্রি অ্যাকশন মুভি দেখছে। মুভির প্রত্যেকটা ক্যারেক্টারের কস্টিউম নিশির খুব পছন্দ হয়েছে। আর নায়িকাটা তো উফ, চোখগুলো দেখেই নিশি খুন হয়ে যাচ্ছে। ছেলেদের কি অবস্থা হবে তাহলে? আসলে চোখ তো নাকি অ্যানিমেটেড। মেয়েটার মাঝে মধ্যে নিশির পুতুল টাইপের জীবন্ত লাগছে, যা ক্যালান ক্যালাচ্ছে না ভিলেনদের। ইস, সে যদি এমন ভাবে অ্যাকশন পারত তাহলে সবার আগে ওই আহিল ব্যাটাকে মেরে তার জীবন থেকে ভাগিয়ে দিত।
এত মারামারি দেখে কি হবে? আমার সাথে তো কোনো ট্রিকই কাজে লাগাতে পারবে না। তার চেয়ে বরং হ্যাপি টাইপ, লাভিং টাইপ কিছু দেখো। নিশি কোনো কথা না বলেই নিজের বাম হাতের তর্জনীটা সোজা করে শক্ত করে আহিলের পেটে ঘুঁতো দিল। আহিল ঠাউর করতে পারেনি যে নিশি এমন কিছু করবে। বেচারার তো অবস্থা খারাপ। এই মেয়ের হাতের নখ তো এক একটা কোদাল, পেট পুরো ফুটো হয়ে গিয়েছে কিনা কে জানে। আল্লাহ রে, পাজির হাড্ডি। তোমার ভাগ্য ভালো নিশু, ভাতের থালাটা আমার হাতে, নইলে সব দুষ্টুমি বের করে দিতাম এখন। ফাজিল মেয়ে হবে। তখন যেভাবে রেগে বলেছিলেন ফাজিল মেয়ে কোথাকার, ঠিক সেভাবে। কথাগুলো আহিলের দিকে ছুঁড়ে নিশি আবার টিভিতে মনোযোগ দিল। আহিল বেশ বুঝতে পারলো বকাগুলো বেশ হার্ট করেছে নিশিকে, আর যতদিন না ভুলবে ঠিক ততদিন এভাবে মনে করে করে আহিলের উপর উগরাবে। যেভাবে বারবার বলছে, ভুলতে পারবে কিনা সন্দেহ আছে। দেখি হাঁ করো। আমি তো একটু আগেই খেলাম, আর খাবো না, আর আমি কারো হাতে খাই না। বলেই উঠে গেল। আহিল নিশিকে নিজের কোলের উপর চেপে ধরে বসিয়ে দিল। তাহলে অভ্যাস করে দাও আমার হাতে খাবার খাবার। একদম ছটফট করবে না নিশু, তাহলে কিন্তু তোমার কোলে বসে খাইয়ে দেবো। নিশি আর কিছু বলল না। নিশির এখন নিজের জীবনটাকে নিজের জীবন মনেই হচ্ছে না। মনে হচ্ছে আহিল তাকে এই জীবনটা ভাড়া দিয়েছে, আর প্রতি মুহূর্তে সেই ভাড়া গুনে গুনে নিচ্ছে। হাঁ করো নিশু, খেয়ে তো আবার মেডিসিন নেবে রে বাবা। বমি হবে। হলে হবে, বমি পেলে বমি করবে, এজন্য না খেয়ে থাকতে হবে নাকি? হাঁ করো। নিশি আর কিছু বলল না, চুপচাপ খেয়ে নিচ্ছে। ভাত খাচ্ছ না পানি খাচ্ছ? এভাবে পানি খেলে তো পেট ভরে যাবে। এখন কি পানিটাও খেতে পারবো না? খাবা কিন্তু কম খাবা। খাওয়া শেষ করে আহিল নিশির মুখ মুছে দিয়ে প্লেট নিয়ে কিচেনে রেখে আসলো। কি বমি পাচ্ছে? হুম। কথাও না, ছোটবেলায় যখন জ্বর হতো আম্মু এভাবে বেশি করে লেবু দিয়ে ঝোল কোনো তরকারি দিয়ে খাইয়ে দিত। নিশি আর কিছু বলল না। ফুট করেই তার মনটা আরো খারাপ হয়ে গেল, আর প্রতি মুহূর্তেই যেন সেই মন খারাপের ভারটা বেড়েই চলেছে। বিকেলের আবির খেলা সূর্যটা বেশ ঘোলাটে হয়ে উঠেছে কুয়াশায়। ক্যালেন্ডারে নভেম্বর যায় যায় করতেছে। পাতাটা উল্টোলেই ডিসেম্বর লেপ কম্বল মুড়ি দিয়ে গদিয়েটের দেওয়ালে ঝুলে পড়বে। শীতটাও পাল্লা দিয়ে বাড়ছে এই ডিসেম্বরের আগমনের সাথে সাথে। নিশি সেই দুপুরবেলা খাবারের পর মেডিসিন নিয়ে যে ঘুম দিয়েছে, আর ওঠার কোনো নামগন্ধই নেই। বেঘুরে ঘুমাচ্ছে। এত ঘুম কিভাবে পারে মেয়েটা ঘুমাতে? সারাদিন উল্টাপাল্টা কথা বলে আর আবোল তাবোল কাজ করে। আহিলকে খেপিয়ে তুলবে সে, আর শাসন করলেই হলো। যতবার আদর করে কাছে টেনে নিবে, ততবারই বাচ্চাদের মতন করে ঠোঁট উল্টে সেই কথা মনে করিয়ে দিবেন তিনি। কথাগুলো ভাবতে ভাবতে আহিলের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। সাদা মেট্রিক্স কম্বলের ভিতরে গুটিসুটি মেরে বিড়ালের মতন ঘুমাচ্ছে নিশি। সারা মুখ জুড়ে এক নজর করা লোভনীয় প্রশান্তি ছেয়ে আছে তার। এত নিষ্পাপ আর এত আদুরে লাগছে যে সেটা বলার বাহিরে। নাক বরাবর ঠিক উপরে ঠোঁটের মাঝ বরাবর উপরে একটা গাঢ় তিল লক্ষ্য করা যায়। হালকা বোচা নাক, ঘন চোখের পাপড়ি, আর ঠোঁটগুলো ঠিক গুলুমুলু বিদেশি বাচ্চাদের মতো আদুরে। আহিল এক দৃষ্টিতে নিশির দিকে তাকিয়ে আমার বাচ্চা বউটা বলে জড়িয়ে ধরে সারা মুখে চুমুতে ভরিয়ে দিল। তারপর নিশির মাথার এক পাশে চুমু খেয়ে আবার ল্যাপটপ নিয়ে কাজে মনোযোগ দিল। কাল কিছু কাজ জমেছিল, ওগুলো শেষ করতেই আহিল ল্যাপটপ নিয়ে ড্রয়িং রুমে বসেছিল, কিন্তু কাজের কাজ কিছুই করতে পারেনি সে। সামান্য ড্রয়িং রুম থেকে বেডরুমের দূরত্বে আহিল নিশিকে এত মিস করছিল যে সে আবার কাগজপত্র সব গুছিয়ে নিয়ে বেডরুমে গিয়ে নিশির পাশে বসে পড়ল। এই ভয়ঙ্কর রকমের প্রিয় খারাপ অভ্যাসটা দিনকে দিন এমনতর মহামারী হয়ে যাচ্ছে যে আর কোনো কাজেই মন টিকছে না। এই পিচ্ছিটা পাশে থাকলে জার্মান থেকে পড়াশোনা শেষ করে দেশে একদম ব্যাক করতে চায়নি আহিল, বরং তার বাবা মাকে বলেছিল জার্মান বা আমেরিকা, যে কোনো দুইটার মধ্যে একটা দেশে সেটেল হবার জন্য ফ্যামিলি নিয়ে। কিন্তু বাবা মা আর কেউই রাজি হয়নি। আহিলের এখন মনে হচ্ছে বাবা মা নিজের অজান্ত সন্তানের জন্য মঙ্গল ভাবে, আর দেশে ব্যাক না করলেও এই পিচ্ছিটাকে কোনো কালেই পেত না আহিল।
ঘুমটা হঠাৎ করে ভেঙে গিয়েছে নিশির। এত গরম লাগছে কেন? অসহ্য গরমে ঘুমটা কেটে গিয়েছে, নাইলে আরো কিছুক্ষণ ঘুমানো যেত। শোয়া থেকে উঠে বসতেই আহিল বাঁ হাত দিয়ে নিশিকে বুকের সাথে চেপে ধরে মাথার তালুতে একটা গভীর চুমো দিয়ে জড়িয়ে রেখেই কাজ করে যাচ্ছে। নিশিও খুব সুন্দর করে আহিলের পেটের উপর হাত দিয়ে জড়িয়ে ধরে বুকের উপর মাথা রেখে নিচে সম্পূর্ণবার ছেড়ে দিল ওর উপর। কি জানি মেনে নেবার শুরুটা কি এখান থেকেই হলো কিনা। এত ঘুমোলে হয়? আমি তো আরো ঘুমাতাম, গরম লাগছিল তাই ঘুমটা ভেঙে গেল। তোমার ভয়েসটা খেয়ে ফেলি নিশু। না, তাহলে আমি কথা বলবো কিভাবে? আরে মিথ্যে মিথ্যে খাবো। আচ্ছা। আচ্ছা। একটা কথা বলি। আরে বাস, আমাকে এত ম্যানার্স দেখানো হচ্ছে। আচ্ছা বলো তো। তখন রেগে গিয়ে চেয়ারের গায়ে যে লাঠিটা। নিশিকে বাকি কথা আর শেষ করতে দিল না আহিল। তার আগেই নিশিকে বুক থেকে সরিয়ে সামনে বসিয়ে দিল আর মুখটা আহিলের দু হাতের তালুতে বন্দি করে। নিশু, চেয়ারে লাথিটা দিয়েছিলাম তোমার উপর আমার যে রাগটা হয়েছিল তা শেষ করার জন্য, তোমাকে উদ্দেশ্য করে তা। আমি কি সত্যি ফাজিল মেয়ে? একটু ফাজিল আর অনেকটা দুষ্টু। দুষ্টুমি করা ভালো। দুষ্টুমি যে ভিটামিন ফর হিউম্যান লাইফ অ্যান্ড ইটস ম্যান্ডেটরি। কি সুন্দর লজিক। এই আবার ঘুমিয়ে গেলে নাকি? আর ঘুম না, যাও ফ্রেশ হও। নিশু মায় লাভো কিন্তু এখন। শীঘ্রই ওয়াশরুমে ঢোকো, হারি আপ। নিশিকে ঝাঁকিয়ে টেনে বিছানা থেকে তুলে ওয়াশরুমে পাঠিয়ে দিল আহিল। আয়নায় এই পাশ ওপাশ হয়ে নিশি নিজেকে দেখছে। অ্যাশ কালারের একটা হুডি জিন্স সোয়েটার গায়ে চাপিয়েছে সে, যার লেন্থ কোমরের প্রায় অনেকখানি নিচে। ফিটিংসের কথা না হয় বাদই দিল, বারবার হাত ছাড়িয়ে পাখির মতন সোয়েটারের দুপাশের অংশ ধরে টেনে টেনে হাসছে। আহিল পিছন থেকে এসে নিশিকে নিচের দিকে ঘুরিয়ে জিপারটা টেনে দিল। সোয়েটারের দুপাশ দিয়ে কাকের পাখা বানানো হচ্ছে কেন? হ্যাঁ, আপনার সোয়েটার আমার টি শার্ট ডেকে হাঁটু অবধি চলে গেছে। আরে না, ঠিকই তো আছে। নিজের থেকে একটু দূরে সরিয়ে দেখে আবার নিজের সাথে মিশিয়ে কোমর ছড়িয়ে ধরলাম। নিশি আহিলের হাতের উপর ভর ছেড়ে আহিলের থেকে সরে একটু বাঁকা হয়ে দাঁড়ালো সে। আহিল কিছুটা ভ্রু কুচকে নিশির দিকে তাকালো। এই যে কত ঢোলা। তাহলে আমাকেও সোয়েটারের ভিতরে ঢুকিয়ে দাও, দেখবে একদম ফিটিংস হয়ে গেছে। ড্রেসিং টেবিলের কয়েকটা ড্রয়ার হাতে নিশি বেশ কিছু হেয়ার ব্যান্ড আর একটা লেডিস হেয়ার ব্রাশ পেয়ে গেল। পিঠ পর্যন্ত চুলগুলো বেনুনি করে সামনের কপাল সমান ছোট চুলগুলো আশ্রে নিল। আহিল রুমের ডিভানে বসে ল্যাপটপে কাজ করছিল। একটু ছাদ থেকে ঘুরে আসি। বাইরে ঠান্ডা, এর মধ্যে বাইরে যেতে হবে না, তার চেয়ে রুমে বসে টিভি দেখো। এতক্ষণ ল্যাপটপের দিকে তাকিয়ে কথাগুলো বলছিল আহিল। মুখ উঠিয়ে নিয়ে সামনে তাকিয়ে সে কিছু সময় চুপ করে বসে থেকে ছাদে চলে আসলো। নিশি ছাদের বাঁ পাশের রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। আহিল পিছন থেকে এসে নিশির মাথার হুডিটা দিয়ে দিল। আহিল নিশিকে নিয়ে বাগানের দিকটা চলে আসলো। এখানে আসার পর বাইরে আর বের হওয়া হয়নি নিশি। বারান্দা থেকে সকালে একটুখানি দেখেছিল, আজকে আর এখন আসা হলো। তাদেরকে দেখে একটা ভদ্র মহিলা এগিয়ে আসলেন। তুমি তাহলে সকালে মিশেলের উপর রুটি ছুঁড়েছিলে? নিশি আহিলের দিকে তাকালো। ইচ্ছে করে দিইনি। আসলে ডোন্ট বি প্যানিক ডিয়ার। আসমানের মুখে এবারে সকলের অনেক গল্প শুনেছি, কিন্তু কাউকেই দেখিনি। শুনলাম ওয়াইফ নিয়ে নাকি এবারের একমাত্র ছেলে বেড়াতে এসেছে, তাই দেখার লোভ সামলাতে না পেরে চলে আসলাম। আহিল জবাবে মুচকি হাসলো শুধু। আমার গ্র্যান্ড চাইল্ডরা আজ বিকেলে আমার আর মিশেলের সাথে ছুটি কাটাতে এসেছে। বাগানে বনফায়ার করছে, হই হুল্লা করছে। ইউ মে জয়েন আস অ্যান্ড আই অলসো লাভ দ্যাট। ভদ্র মহিলার সাথে কথাবার্তা বলতে বলতেই আহিল নিশি তাদের বাড়ির বাগানের দিকে চলে গেল। তিনটে সমবয়সী, প্রায় একই চেহারার দেখতে, সারা বাগান জুড়ে হুটুপুটি করছে। মস্কালা লোকটা বনফায়ারের পাশে চেয়ার নিয়ে রাম টাইপের কিছু একটা খাচ্ছে। মিশেলকে তো সকালেই দেখলি। আমি হচ্ছি এলিসা আর ওরা হচ্ছে আমার ছেলের আদরের তিন কন্যা। তিনজনই কিন্তু টুইন। আমেরিকা থেকে হলিডে স্পেন্ড করতে এসেছে। ভদ্রমহিলা বেশ গুছিয়ে কথা বলেন, আর তার মেয়ে তিনটেও বেশ মিশুক। নিশিত কিছুক্ষণের মধ্যেই ওদের সাথেই মিশে গেল।
আর সকালের মিসেল বুড়ো সকালের এক একটা কথা বলে হাসির জ্বর তুলে দিল। তার সাথে আহিলের ফেসিয়াল এক্সপ্রেশনের ব্যাখ্যা করতেও ভুল করেননি তিনি। গান বাজনা খাওয়া দাওয়া শেষ করে বেশ রাত করেই বাড়ি ফিরল আহিল আর নিশি। সকাল সকালই নিশিকে নিয়ে বের হয়ে পড়ল আহিল। কাল সন্ধ্যার পরই আরিফ ফোন করে জানিয়েছেন নিশির মা নাকি নিশির ফোন বন্ধ পেয়ে আরিফকে ফোন করে নিশির সাথে কথা বলতে চাইছিল। আরিফ এটা সেটা বলে চালিয়ে দিলেও ওনার সাথে পেরে উঠছে না। ভদ্রমহিলা বেশ স্ট্রিক্ট, ঠিক নিশির বাবার উল্টো। পাশের সিটে তাকাতেই দেখলো নিশি সিটে মাথা এলিয়ে দিয়ে আবারও ঘুম দিয়েছে। উফ, এই মেয়ে এত ঘুমাতে পারে কিভাবে? সকালে ঘুম থেকে টেনে তুলে ওয়াশরুমে ঢুকিয়ে দিয়েছিল আহিল। নিশি সেখানেও বেসিনের পাশের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছিল। দেরি দেখে আহিল ওয়াশরুমে ঢুকে এই অবস্থা দেখে কিছুক্ষণ হেসে নিশিকে জড়িয়ে ধরল। পিচিটার সাথে 2.5 দিন থেকে আহিল আগের থেকে আরো বেশি দুর্বল হয়ে পড়েছে ওর প্রতি। কিভাবে থাকবে একা একা এটাকে ছাড়া? ভাবতে আহিলের ভেতরটা হু হু করে উঠল। ব্রাশে পেস্ট লাগিয়ে নিশির হাতে ব্রাশ ধরিয়ে দিল আহিল। আহিলের বুকের উপর সম্পূর্ণবার ছেড়ে দিয়ে বেশ ঝিমিয়ে ঝিমিয়ে চোখ বন্ধ করে ব্রাশ করছে নিশি। ফার্স্ট নিশু, কি শুধু সামনের দিকে দাঁত ঘষে যাচ্ছে? লেফট দিকে ব্রাশ করো, না উঠলে ঘুম ছেড়ে গায়ে পানি ঢেলে দেবো কিন্তু এখন। নিশি মুখ ভর্তি টুথপেস্টের ফেনা নিয়ে কি গায়ে শুয়ে করলো আহিল কিছুই বুঝলো না। হয়েছে, আর কথা বলতে হবে না, কুলকুচি করো শিগগিরই। কিন্তু নিশির কোনো হেলদোল নেই। সে দিব্যি আগের মতোই আহিলের উপর হেলান দিয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছে। তাই আহিল নিশির মাথাটা পিছন থেকে চেপে ধরে বেসিনের সামনে নিচু করে কল ছেড়ে দিয়ে বেশ কিছুক্ষণ চোখে মুখে জলের ঝাপটা দিল। আচমকা আক্রমণে নিশি শ্বাস নেবার জন্য হাঁসফাঁস শুরু করে দিলে আহিল ছেড়ে দিয়ে ফ্রেশ হবার কথা বলে ওয়াশরুম থেকে বেরিয়ে পড়ে। ভোরের আলো ফুটতেও আরো বেশ সময় বাকি। এই 7 সকালে আরামের ঘুম হারাম হয়েছে তা টের পেল। নিশি ঘড়ির দিকে তাকিয়ে মাত্র 4:45 বাজে। এই সময় ঘুম থেকে উঠানোর কোনো মানে হয়? আহিলের সামনে গিয়ে চিল্লানি দেওয়ার আগে আহিল নিশিকে কোলের উপর টেনে বসিয়ে দিল। তারপর 1 গ্লাস হালকা কুসুম গরম পানি জোর করে খাইয়ে দিল। এত সকালে খালি পেটে পানি পড়া মাত্রই নিশির নাড়ি ভুঁড়ি পাকিয়ে বমি বমি ভাব বের হয়ে গেল। আহিল বেশ কিছুক্ষণ নিশির পিঠে হালকা করে হাত ঘষে দিল। বমি ভাবটা বেশ কেটে গেল তার। খিদে পেয়েছে, কিছু খাবে? নিশি মাথা ঝাঁকিয়ে না করে দিল। তারপর আহিল আরফির ফোন থেকে শুরু করে তার প্ল্যান সব খুলে বলল। নিশিকে কি করতে হবে সেটাও আহিল বেশ গুছিয়ে বলে দিল। নিশি বাধ্য মেয়ের মতো চুপচাপ শুনল শুধু। আহিল রুমে রেডি হয়ে পড়ল আর নিশিকে ওয়াশরুমে পাঠিয়ে দিল। তারপর নিশি চুল বাঁধতে বাঁধতে আহিল নিজের জন্য করা ব্ল্যাক কফিটা শেষ করে নিল। বের হবার আগে বেশ কিছুক্ষণ আহিল নিশিকে নিজের সাথে মিশিয়ে জড়িয়ে ধরল। সকালের দিকে ঠান্ডাটা বেশ হাড় কাঁপানো লাগছিল নিশির কাছে। আহিলের উষ্ণ বুকের মাঝখানে ঢুকে এত আরাম লাগছে যে ঘুমটা আবারও নিশির উপর চড়াও হচ্ছে। একটু একটু করে আলতো করে জড়িয়ে ধরা হাতখানা বেশ জোরালো ভাবে চেপে ধরেছে। বিষে ফেলতে চাইছে নিজের সাথে। সময়ের সাথে পাল্লা দিয়ে আহিলের হৃদস্পন্দনটাও বেড়ে চলেছে। ভিতরটা শূন্যতায় খা খা করছে। নিশিকে এই মুহূর্তে তার নিজের ভিতর লুকিয়ে রাখতে ইচ্ছে করছে। এখানে রেখে দিতে পারলেই তো আর কিচ্ছু জানবে না, কাউকে কোনো কৈফিয়ত দিতে হবে না। সারা ঘরে বিদঘুটে একটা নীরবতা বিরাজ করছে। ঘড়ির টিকটিক আওয়াজটা কানে আসছে আহিলের। নিশিও কেমন চুপ মেরে আছে, ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। নিশিকে হালকা করে ধরতে নিশি আহিলের খোলা কোটের ভিতর দিয়ে পেটের দুপাশে দুহাতে আঁকড়ে ধরল। আহিলের এখন নিশিকে ছাড়িয়ে দেওয়ায় বেশ কষ্ট হয়ে পড়ছে। সে বেশ বুঝতে পারছে নিশিকে দূরে সরিয়ে আসে থাকতে পারবে না। যত জলদি সম্ভব বাসায় কথা বলবে সে। বাইরের আলো এখনো ভালো করে ফুটেনি। কুয়াশায় রাস্তা ঝাপসা হয়ে থাকবে। এর মধ্যে ড্রাইভ করাটা রিস্কি হয়ে যাবে। তাই আহিল নিশিকে শুইয়ে দিয়ে কোটটা খুলে রেখে বিছানায় হেলান দিয়ে পাশে শুয়ে পড়ল। নিশু, নিশু, এই নিশু।
নিশির কোনো প্রতিক্রিয়া নেই। ফুপিয়ে ঘুমাচ্ছে সে। আহিল নিশিকে টেনে নিজের উপর শুইয়ে দিয়ে গায়ে কম্বল চাপিয়ে আবারও ডাকলো। নিশ্চয়ই এত ঘুম কেন তোমার? তোমার ঘুম বিক্রি করে তো বড় লোক হয়ে যাবো, আর অফিসে ব্যবসা কিছুই করতে হবে না। এত সকালে বেশি ঘুম পেয়েছে?